নমস্কার, জি 24 ঘন্টা স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি আত্রেই। নারদ বিশেষ অনুষ্ঠান, কারণ আজ নারদ মামলায় নাটকীয় মোড়। গ্রেফতার হয়েছেন ফেরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, রাজ্যের দুই মন্ত্রীর সঙ্গে গ্রেফতার হয়েছেন মদন মিত্র এবং শোভন চ্যাটার্জি। ভার্চুয়ালি শুনানি শেষ হয়ে গিয়েছে, অপেক্ষা রায়দানের। এবং সিবিআই তারা দাবি করেছে হেফাজতে চান আরও জিজ্ঞাসাবাদের জন্য। অপরদিকে আইনজীবীদের তরফ থেকে, এই চারজনের আইনজীবীদের তরফ থেকে অবশ্যই জামিনের জন্য আবেদন করা হয়েছে এবং বেশ কিছু যুক্তি এই ভার্চুয়ালি শুনানিতে তুলে ধরা হয়েছে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে বিশিষ্টরা রয়েছেন। আর রাজনৈতিক পর্যায়ে নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক প্রতিহিংসা, এটাকে মনে করছে তৃণমূল। তারা বলছেন যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এটা করা হচ্ছে। একই ধারে অভিযোগ করা হচ্ছে পক্ষপাতিত্বের। যিনি স্বয়ং নারদকর্তা ম্যাথু স্যামুয়েল, তিনি বলছেন নাম করে যে এদেরকেও কেন গ্রেফতার করা হচ্ছে না। পুরো অংশ আপনাদের শোনাবো। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা আজকে যারা উপস্থিত রয়েছেন গেস্ট হিসেবে তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই ইমন কল্যাণ লাহিড়ী, রাজনৈতিক বিশ্লেষক, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগতম। রয়েছেন স্নেহাশিস চক্রবর্তী, তৃণমূল নেতা, আপনাকেও স্বাগত। রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম, আপনাকেও স্বাগত। প্রথমে আমি যাব যেখানে, সেটা হচ্ছে তৃণমূলের বক্তব্য। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এটা রাজনৈতিক একটা প্রতিহিংসার অংশ বারবার তোলা হচ্ছে। আর তার সঙ্গে অনির্বাণ ঘোর ঠাকুরতা, তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, বিশিষ্ট আইনজীবী, তার কাছে যাব। কারণ আইনি মারপ্যাচের কথাও এখানে উঠে আসছে। সাংবিধানিক যে প্রথা সেটাকে বলা হচ্ছে লঙ্ঘন করা হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে অনেকগুলো প্রশ্ন উঠছে। প্রথম প্রশ্ন যেটা তৃণমূল যেটা নিয়ে সরব হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা। আমাদের সঙ্গে রয়েছেন স্নেহাশিস দা। এই অংশটা একটু ক্লিয়ার করার চেষ্টা করব প্রথমে, কারণ ম্যাথু স্যামুয়েল তার একটা বক্তব্য আমাদের কাছে আছে। সেই বক্তব্যটা একটু শুনিয়ে দিই সকলকে। ম্যাথু স্যামুয়েল, তিনি এই নারদকর্তা স্টিং অপারেশন করেছিলেন, বারবার তিনি কলকাতায় এসেছেন, তিনি তার বয়ান দিয়েছেন, তার একটা বক্তব্য আছে। শুনুন কি বলেছেন ম্যাথু স্যামুয়েল। मेरा खुशी का दिन है। देखो कितना साल हो गया, 2016 पर रिलीज किया था। ये पॉलिटिशियंस को टच करने के लिए सीबीआई को कुछ भी नहीं कर सकता था। क्या किया था? कुछ भी नहीं किया था। उसका पास चार्जशीट रेडी था 3 साल पहले। आज अरेस्ट हुआ है सुब्रत मुखर्जी और फरहाद हकीम, 2 सीनियर कैबिनेट मिनिस्टर्स, and former cabinet minister Madan Mitra and शोभन चैटर्जी। इसमें क्या है, मैं एक ही दुखी का बात है, मैंने जाके पैसा दिया था शुभेंदु अधिकारी को उसका ऑफिस में, उसका नाम ये लिस्ट पे नहीं है। उसमें क्या हो गया? उसमें फॉरेंसिक टेस्ट किया था, वो प्रूव किया था। सीबीआई मेरा ऊपर इसका बारे में स्टेटमेंट भी लिया था। मुझे पता चला है शुभेंदु अधिकारी he also admitted he received the money from me। उसी का नाम क्यों नहीं है? What I am saying, the investigation should be fair। So this is the tip of iceberg। So we have to move against the corruption, that we have to face it, we have to challenge it। আলোচনা শুরুর আগে আপনাদের জানিয়ে দিই, বিজেপি নেতা শ্রমিক দাশগুপ্ত তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিক দা, আপনি ম্যাথু স্যামুয়েলের বক্তব্য শুনেছেন। আমি প্রথমে তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ উঠে আসছে সেই অভিযোগ সম্পর্কে আগে শুনি। কারণ স্নেহাশিস দা, এই অভিযোগ উঠে আসছে যে একই অপরাধ এক জায়গায় অভিযোগে নাম নথিবদ্ধ হয়ে আছে, কিন্তু এই তালিকায় কেন নেই শুভেন্দু অধিকারী? একটা রাজনৈতিক দলের নির্দেশে কাজ করার সিবিআইয়ের এর থেকে বড় নির্লজ্জ উদাহরণ আর হয় না। আজকে যেভাবে মানে বিধানসভার অধ্যক্ষের পারমিশন ছাড়া যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, এবং ম্যাথু স্যামুয়েল যেটা বলেছেন যে বাংলার বিরোধী দলনেতাও কিন্তু এর মধ্যে রয়েছেন এবং তাকেও টাকা একই অভিযোগে অভিযুক্ত আরও রয়েছে, আরও কিছু বিজেপির মধ্যেই রয়েছে। তাদের ব্যবস্থা না নিয়ে, তাদের গ্রেপ্তার না করে এটা যেটা করা হলো, এটা টোটাল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার। কারণ কিছুদিন আগেই আমরা বিপুল জনাদেশে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, এটা বিজেপি সহ্য করতে পারছে না বলেই আজকের এই কোভিড পরিস্থিতির মধ্যে যখন অক্সিজেনের হাহাকার আছে, যখন ভ্যাকসিন পাচ্ছে না, সেন্ট্রাল গভর্নমেন্ট সরবরাহ করতে পারছে না যথেষ্ট পরিমাণে, সেখান থেকে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে এই নারদা মামলাটার আজকে
কাছে আসবো। শ্রমিক দা, এই অভিযোগ করা হচ্ছে। প্রথমত তো স্নেহাশিসদা নিশ্চয়ই খুব ভালো করে জানেন যে শুভেন্দু অধিকারী বা মুকুল রায় যখন ঘটনাটা ঘটে তারা সাংসদ ছিলেন, যে কারণে কাকুলি ঘোষ দস্তিদার, অপরূপা পোদ্দার, সৌগত রায় বা প্রসূন ব্যানার্জিকে আর কি অ্যারেস্ট করা আজকে হয়নি, কারণ সেই সাংসদদের প্রক্রিয়াটা একটা অন্যভাবে চলছে। আর এখানে আজকে যাদেরকে বিরুদ্ধে আর কি সিবিআই পদক্ষেপ নিয়েছে তারা হচ্ছে সবাই বিধানসভার সদস্য, তাদেরটা নেওয়া হয়েছে। সুতরাং মানুষকে ভুল বোঝানোর জন্য রাজনৈতিকভাবে এই ঘটনাটাকে ব্যবহার করছে তৃণমূল। নাম্বার ওয়ান। নাম্বার অধ্যক্ষর পারমিশনটা নেওয়াই হয়নি, অনুমতি নেওয়া হয়নি। তাহলে এমপির পারমিশন কেন লোকসভার স্পিকারের নিতে হবে? আমি একটু বলেনি রাজ্যপাল অনৈতিকভাবে মানসিক ভারসাম্য হারিয়েছে রাজ্যপাল। বলেনি না, এই তো আপনার তো অসুবিধা ওখানেই হচ্ছে। এতক্ষণ একতরফা বলছিলেন, তাহলে আমায় বলতে দিন। যদি এবারে আসছি কথাটা দেখুন, একটা কথা বলে দিই আইত্রই, এটা সিবিআই একটা আইনি পদক্ষেপ নিয়েছে, তাদেরকে ডিফেন্ড করা বা তাদের হয়ে যুক্তি খাড়া করার কোনো অধিকার বা এখতিয়ার কোনোটাই আমার নেই, সুতরাং আমি সেটা করব না। আমি রাজনৈতিকভাবে একটা কথাই বলতে চাই, যেটা তৃণমূলের অভিযোগ, যদি আমি ধরে নিই ওদের অভিযোগটা সত্যি, যে এইখানে আইনি কিছু জটিলতা আছে বা কিছু ভুল ত্রুটি আছে, সেটা তো আইনের মাধ্যমে হবে। আজকে 2010 সালে যখন অমিত শাহকে অ্যারেস্ট করা হয়েছিল তখন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদীজি। তখন মুখ্যমন্ত্রীর যখন প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন উনি বলেছিলেন অমিত শাহ ইস্তফা দিয়েছে, আমি সেটা গ্রহণ করেছি, আইনের পথে চলবে, অমিত শাহ ওনার কেসটা উনি বুঝে নেবেন। আর আজকে আমি এখানে কি দেখলাম, আমাদের মুখ্যমন্ত্রী উনি রাজধর্ম ছেড়ে উনি বরঞ্চ এই ঘটনাটাকে পুরোপুরি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এখানে মুখ্যমন্ত্রীকে অন্ধকারে রাখা হয়েছে, বোঝার চেষ্টা করুন। দাঁড়ান, আপনাকে আমি একটু বলি। আমি একটু এই আইনের কি কি বিষয় আছে এই জায়গাটা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। অনির্বাণ দা, আপনার কাছে আসবো। বেশ স্পিকারের অনুমতির প্রসঙ্গ আসছে, সেটা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে, তাহলে কেন এখানে যখন স্পিকারের অনুমতি নেওয়া হয়নি, তাহলে সংসদ ভবনে স্পিকারের অনুমতি না নিয়ে তো গ্রেফতারি করা যেতে পারে, এই প্রসঙ্গ তারা তুলছেন। আইনের একটু অংশটায় আসবো, যে ঠিক কোন জায়গাটায় এইভাবে প্রশ্নগুলো বা অভিযোগগুলো উঠছে, কি আছে আইনে? কাউকেই করা হয়নি। দেখুন, প্রাথমিকভাবে বলেছি এই অ্যারেস্ট নিয়ে, মানে একজন আইনের ছাত্র হিসেবে আমার বেশ কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হচ্ছে, প্রাথমিকভাবে এই এন্টায়ার কেসটার টাইম লাইনটা, আপনি যদি টাইম লাইনটা কল্পনা হচ্ছে 2017 সালে অনারেবল হাইকোর্ট এইটাতে সিবিআই এর তদন্ত দেয়, এবং এপ্রিল মাসে, ইফ আই এম নট রং, এপ্রিল মাসে 2017 সালে এটাতে এফআইআর লজ করে সিবিআই। তো সিবিআই যখন এফআইআর লজ করেন, তারপরে ধরে নেওয়া যায় তখন থেকে সিবিআই তদন্ত করছেন, এবং কার্যত তখন থেকেই তদন্ত করছেন। তো আজকে 2021 সাল, আচ্ছা, প্রথম অ্যারেস্ট এই কেসের 26শে নভেম্বর বা 26শে সেপ্টেম্বর 2019 সালে, অর্থাৎ এফআইআরের 2.5 বছর পরে প্রথম অ্যারেস্ট করেন ওনারা। সেই অ্যারেস্টের পরে আজকে 2021 সালের মে মাসে এসে ওনারা আরও 4 জনকে অ্যারেস্ট করেন। তো অর্থাৎ ধরে নেওয়া যায় যে ওনাদের বহু আত্মীয়, ওনারা অনেকটা সময় পেলেন এই তদন্ত করার জন্য, মানে 2017 থেকে 2021, এবং প্রাথমিকভাবে ওনারা আজকে একটা চার্জশিট জমা দিয়েছেন। আজকে কল্যাণ ব্যানার্জি একটা প্রশ্ন করছেন অনির্বাণ দা, যে চার্জশিট পেশ, তাহলে কেন আবার নিজেদের হেফাজতে চাওয়ার এই আবেদন? হ্যাঁ, দেখুন, এই বিষয়টা খুব মানে সিবিআইয়ের ক্ষেত্রেই আমরা বারবার দেখেছি, মানে অন্য কোনো ইনভেস্টিগেশন এজেন্সির ক্ষেত্রে দেখিনি। এবং অদ্ভুতভাবে দেখুন, সিবিআইকে অনারেবল হাইকোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট সবাই সুপ্রিম ইনভেস্টিগেশন এজেন্সি বলেন, কিন্তু দুঃখজনকভাবে যে ওনাদেরই সব থেকে বেশি তদন্ত করতে সময় লাগে, এবং তদন্তের সময়গুলো একটু অদ্ভুত। আপনি একটু কল্পনা করুন, টাইম লাইনটা একটু চিন্তা করুন, যে যখন 2017 সালে একজন মানুষকে, আজকে 4 জনকে আমরা শুনলাম আপনাদের মাধ্যমেই, যে রিমান্ডে বলা আছে যে এনারা ইনফ্লুয়েন্সিয়াল পারসন, এবং তাই জন্য তদন্তের মুখ ঘোরা, মানে এনারা তদন্তকে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন তদন্তের মধ্যে। তো যখন 2017 সাল থেকে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, 2017 সাল থেকে 2021 সাল এই তদন্ত সঠিকভাবে তো হলো, কারণ এখনও পর্যন্ত সিবিআই কোথাও কোনো কোর্টে গিয়ে এই মন্তব্য করেননি যে তদন্তে কেউ হস্তক্ষেপ করেছেন বা তদন্তকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে। তো আজকে ওনারা চার্জশিট দিতেও পারলেন, তাহলে সেই চার্জশিটের দিনে আবার আইনের ছাত্র হিসেবে আমার প্রশ্ন, যে তাহলে 4 জনকে গ্রেপ্তার করার কী প্রয়োজন পড়লো ইনফ্লুয়েন্সিয়াল পারসন বলে?
যেখানে তদন্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে বলে ওনারাই বলছেন। নিশ্চয়ই ওনারা বলবেন যে আমাদের ফার্দার ইনভেস্টিগেশন চলছে। যেমন অন্যান্য মামলাতে আমরা দেখেছি 2014 সালে তদন্ত শুরু করেছেন, আজ অবধি শেষ করতে পারেননি ওনারা। এবং তারপরেও আনফর্চুনেটলি আমরা এই সিবিআইকে সুপ্রিম ইনভেস্টিগেশন এজেন্সি বলে আখ্যা দিই। আমি আপনি প্রাক্তন জানেন, পুলিশ আমরা কর্তা দেখেছি নজরুল নিজেরা ইসলাম, তিনি মামলা আমাদের করতে সঙ্গে গিয়ে রয়েছেন। CBI আমি against নজরুল বাবুর কাছে CBI যাব। নজরুল বাবু, তদন্তের এই যে টাইম লাইনের কথা বারবার অনির্বাণ দা, বিশিষ্ট আইনজীবী, তিনি বারবার তুলে ধরছেন, এই অংশটাতে আপনার কাছে ক্লিয়ার হব। অনেক এই ধরনের তদন্তের ক্ষেত্রে এরকম মন্ত্রী বিধায়ক যারা রয়েছেন, যাদের নাম রয়েছে, তাদেরকে গ্রেফতারির প্রসঙ্গে যে প্রথা ভাঙার অংশ উঠে আসছে অভিযোগ আকারে, একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব যে ঠিক কোন কোন জায়গায় মাথায় রাখতে হয় তদন্তকারীদের ক্ষেত্রে। দেখুন, আমি একটা কথা প্রথমে বলবো যে যাদের পাবলিক সার্ভেন্টদের অবৈধভাবে ঘুষ নিতে দেখা গিয়েছে, তদন্তে যদি তাদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয় তাদের কোর্টে পাঠানো উচিত বিচারের জন্য, এবং বিচারে যদি তাদের দোষ প্রমাণিত হয় তাদের জেলে থাকার কথা, বাইরে থাকার কথা নয়। এটা আমি ব্যক্তিগতভাবে কারণ নাম করে বলছি না। আর দ্বিতীয় একটা ব্যাপার, গ্রেপ্তার করাতে বিধানসভার অধ্যক্ষের অনুমতি প্রয়োজন কিনা, এটা অনেকে বলছেন। আপনারা একটু আগেও প্রশ্ন করছিলেন। আমি নিজেও যখন আইপিএস হিসেবে কাজ করছিলাম, আমিও এমএলএদের অ্যারেস্ট করেছি। তা আমি যতটুকু আইন জানি, এটা যদি কোনো অভিযুক্ত এমএলএ বিধানসভায় থাকেন তখন তাকে গ্রেপ্তার করার জন্য স্পিকারের অনুমতি নিতে হয়। কিন্তু তিনি যদি বিধানসভার বাইরে থাকেন তবে তাকে গ্রেপ্তার করার জন্য বিধানসভার স্পিকারের অনুমতি নেবে, এরকম কোনো আইন আমার জানা ছিল না, এখনো নেই। এখানে আর একটা ব্যাপার আছে, আমার এটা মনে কি হয় লোকেরা সাংসদদের ক্ষেত্রেও গুলিয়ে একই কথা ফেলছেন। প্রযোজ্য হতে পারে? একই নিয়ম। যদি তিনি পার্লামেন্টে থাকেন তাহলে স্পিকারের, বা যদি তিনি রাজ্যসভায় থাকেন তাহলে সেখানে রাজ্যসভার চেয়ারম্যানের অনুমতি নিয়ে তাকে অ্যারেস্ট করতে হবে। কিন্তু উনি যখন বাইরে আছেন তখন তাকে অ্যারেস্ট করার জন্য কোনো অনুমতি নেওয়ার দরকার নেই। শুধুমাত্র কোন মামলায় কখন তাকে অ্যারেস্ট করা হয়েছে সেটা স্পিকার বা রাজ্যসভার হলে চেয়ারম্যানের কাছে জানিয়ে দিতে হয়। এটা আমি করেছি, এটাকে কেউ বেআইনি এখন পর্যন্ত বলেনি। কিন্তু আর একটা ব্যাপার আছে, যে যদি কোনো পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে কোর্টে মামলা চালাতে হয়, অর্থাৎ কোর্ট যেটা 190 সিআরপিসি অনুসারে কগনাইজেন্স নেবেন, সেখানে আমি যতটা জানি এ মামলায় প্রিভেনশন অফ করাপশনের 13(1)(d) তার সঙ্গে 2 এই ধারাগুলো আছে। এবং এই ধারাগুলো থাকলে কোর্টের কগনাইজেন্স নিতে হলে 19 ধারা অনুসারে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের তাদের স্যাংশন নিতে হয়। এখন গভর্নর একটা স্যাংশন দিয়েছে, সে স্যাংশনটা বৈধ নাকি আমি জানছি না, কিন্তু সেটা যখন দিয়েছেন এবং সেটা যদি বৈধ না হয় তাহলে কোর্ট এই মামলাটার কগনাইজেন্স নেবে কিনা, তখন এই প্রশ্নটা ওঠে। কিন্তু অ্যারেস্ট করার ক্ষেত্রে এই স্যাংশনের কোনো প্রশ্ন নেই। যে কোনো পুলিশ অফিসার তিনি অ্যারেস্ট করতে পারেন, এবং বিধানসভার বাইরে যদি থাকেন বা লোকসভার বাইরে যদি থাকেন তাহলে স্পিকারের অনুমতি ছাড়াই তাকে অ্যারেস্ট করা যায়। শুধুমাত্র জানাতে হয় যে তাকে এই কেসে এই সময়ে এই তারিখে অ্যারেস্ট করা হয়েছে। আমরা এই নিয়ে আরো এটা আলোচনা আমার করব। মনে হয় আমাদের খুব- সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ইমন কল্যাণ রাহিনী। কারণ রাজনৈতিক হিংসা বা প্রতিহিংসার কথা উঠে আসছে, আর এক্ষেত্রে সমীচীন নয় এই সময়ে গ্রেফতারি, এই প্রসঙ্গও তোলা হয়েছে। প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও বলেছেন এই নিয়ে। তো আমরা এগুলো শোনাবো, তার বক্তব্য শোনাবো, এবং রাজনৈতিক বিশ্লেষক তিনি কি বলছেন সেটাও শোনাবো। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আপনাদের প্রথমে শোনাবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী হিসেবে তিনি কি বলেছেন এই গ্রেফতারি নিয়ে, শুনুন। যারা হাত পেতে টাকা নিয়েছেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা শুভেন্দু অধিকারী, মুকুল রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন ব্যানার্জি, সৌগত রায়, কেউই এই অপরাধমূলক কাজ থেকে মুক্ত নন। এদের প্রত্যেককেই গ্রেপ্তার করা উচিত, হেফাজতে নেওয়া উচিত, এদের বিরুদ্ধে অবিলম্বে চার্জশিট দিয়ে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করা উচিত। এবং আইনজীবী হিসেবে তিনি তার বক্তব্য যেমন দিয়েছেন, অপরদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তার বক্তব্যের ক্ষেত্রে একটি জায়গা তিনি উল্লেখ করেছেন সময় নিয়ে। এই সময় করোনা কাল, এই সময়ে গ্রেফতারির প্রসঙ্গ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, শুনুন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার যেন বাংলার কেউ না হয়, কাউকে ধরবো কাউকে ছাড়বো, সিবিআই এই নীতি গ্রহণ করতে পারে না। নারদকাণ্ড, শারদকাণ্ড এ বাংলায় বহু পরিচিত দুর্নীতির ঘটনা। বিচার ব্যবস্থা আছে, তদন্তকারী সংস্থা আছে, সব ঠিক আছে, কিন্তু সময় বড় জটিল সময়। সারা বাংলা করোনার আবহে আক্রান্ত। এই অবস্থায় গ্রেপ্তার করাটা কি সমীচীন হয়েছে, এ প্রশ্ন আমার মধ্যে আছে। এই প্রশ্ন আমি সিবিআইকে অবশ্যই করব। ইমন কল্যাণ লাহিড়ী তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ইমন বাবু, আপনার কাছে এই দুটো প্রতিক্রিয়া যাদের বক্তব্য শোনালাম, তাদের সঙ্গে সঙ্গে তৃণমূলের তরফ থেকে রাজনৈতিক প্রতিহিংসার কথা বলা হচ্ছে এবং এই সময়কাল যেটার প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সাংসদ, তারও বক্তব্য উঠে আসছে। আপনার বিশ্লেষণ একটু জানতে চাইবো এই ক্ষেত্রে গ্রেফতারি নিয়ে। দেখুন, দেশে এখন কোভিড যে ভ্যাকসিন সেটা পাওয়া যাচ্ছে না, মানুষ পাচ্ছেন না, অক্সিজেন নেই, বেড নেই, হাসপাতালে প্রায় 100 জন মানুষ প্রতিদিন মারা যাচ্ছেন। এই অবস্থায় নারদাকাণ্ডের যে প্রক্রিয়া আমরা দেখলাম সেটা আমার কাছে মনে হয় না কোনো মতেই বাঞ্ছনীয়। একই সঙ্গে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে বিশেষ কয়েকজনকে গ্রেপ্তার এবং অন্যদের গ্রেপ্তার না করা, যারা বিজেপির অন্তর্ভুক্ত যারা সাংসদ আছেন তাদের গ্রেপ্তার না করা, এবং যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এবং যে সময় গ্রেপ্তার করা হচ্ছে সেটা কিন্তু মানুষের পক্ষে বা বাংলার পক্ষে বা রাজনীতির পক্ষেও সুখকর নয়। একই সঙ্গে যেভাবে প্রতিবাদটাও চলছে, এই সময় একটা লকডাউন প্রক্রিয়া কিন্তু চলছে এবং যেখানেও আমার মনে হয় যে খুব অদ্ভুতভাবে সে লকডাউনটা ডাকা হয়েছে সামগ্রিকভাবে মানুষের খাদ্য সংস্থানের ব্যবস্থা না করে। তৎসত্ত্বেও যেভাবে প্রতিবাদ চলছে সেখানে কিন্তু সরকার নিজের অজান্তেই যে রাষ্ট্রপতি শাসনের দিকে যাওয়ার কথা বারবার উঠে আসছে সেদিকে পা দিয়ে ফেলছেন। আমার মনে হয় এখানে সরকারকেও অনেকটা সতর্ক হওয়া প্রয়োজন, অনেক বুদ্ধিমত্তার সাথে কাজ করা প্রয়োজন। একই সঙ্গে যারা সিবিআই সহ যে সংস্থা যারা গ্রেপ্তার করছেন এবং যারা প্রডিউস করছেন আসামিদের, এদের রায় বা ঘোষণা 5 বছর ধরে তারা কি করছিলেন, তারা কেন এই সময় এতটা ওভার অ্যাক্টিভ হয়ে গেলেন যখন মানুষ প্রতিদিন প্রায় 100 জনের ওপর মানুষ মৃত্যুবরণ করছে হাসপাতালে। তো এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে আসছে এবং থাকবে, যেগুলো আমার মনে হয় যারা রাজনীতি করছেন, যারা বিরোধীতে আছেন, যারা সরকারে আছেন, তারা কিন্তু একটু ভাবুন যে কেন এই প্রক্রিয়া, কেন এই সময়, এবং সাধারণ মানুষ এর থেকে কি পাচ্ছেন সেটা কিন্তু ভাবার আমার মনে হয় পূর্ণ সময় এই মুহূর্তে এসেছে। আমি স্নেহাশিস দার কাছে, স্নেহাশিস দা, যে প্রশ্নটা ইমন কল্যাণ বাবু তুললেন যে করোনা কাল, জমায়েত নিষিদ্ধ করা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ যেভাবে আজকে আমরা দেখলাম এবং এই সময়কালের গ্রেফতারি নিয়ে সমীচীন যে নয় সে কথা অধীর রঞ্জন চৌধুরীও বলছেন। সিবিআই এর হাতে কয়েকশো মামলা আছে যেগুলো সিবিআই তদন্ত করে না এবং তার চার্জশিটও জমা করতে পারে না, এবং বেশ কিছু বড় মামলা আছে তার কোনো ফয়সালাও সিবিআই করতে পারে না। এই অবস্থায় ফিরহাদ হাকিম কলকাতা মহানগরের এই কোভিড মোকাবিলার দায়িত্বে রয়েছেন এবং মন্ত্রীরা আজকে, আমাদের মন্ত্রীরা, বিধায়করা আজকে করোনা মোকাবিলায় মানুষকে কিভাবে অক্সিজেন দেব, কিভাবে বাইরে থেকে বা ভ্যাকসিন নিয়ে এসে এই অবস্থা, এটা একটা, শুনুন, এটা একটা তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ত
প্রতিক্রিয়া ঘটেছে। আমরা দলকে নির্দেশ দিয়েছে, কর্মীদের দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে কোভিড বিধি মেনে কখনোই যেন কোনো রকম জমায়েত না করা হয়, এটা দল থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, আমরা সেটা কন্ট্রোল করে নেব। কিন্তু মানুষ অগ্রাধিকার পেল না, দেশের আইন কানুন আদালত সব তো মানুষের জন্য। যে জায়গাটায় আছে সেখানে এটার কি প্রয়োজন আছে? এটা তো দুদিন পরে করা যেত। অন্য দিকে কথা নিয়ে যেতে চাইছে। গতকাল উত্তরবঙ্গে আমাদের 3 জন বিধায়ক ধর্ণা দিয়েছিল বলে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। আজকে সারা রাজ্য জুড়ে যে কাণ্ডটা হলো, বিশৃঙ্খলা তৈরি করা হলো অতিমারি আইনকে ভঙ্গ করে, এবং সেক্ষেত্রে একজনকেও কি গ্রেপ্তার করা হয়েছে? হয়নি। অধীর বাবু যে প্রসঙ্গ তুলেছেন শ্রমিকদা, যে সময়কাল এই গ্রেফতারের প্রয়োজনীয়তা সমীচীন। হ্যাঁ, স্নেহাশিস দাদা সমস্ত ওদের দলের নেতা কর্মীদের কুকর্মের অজুহাত একটাই দেয় যে মানুষ আমাদের ভোট দিয়েছে। আমি ওই যুক্তিতেই বলি, অধীর বাবুর ওরকম কুকর্মের কোনো সীমা পরিসীমা নেই। আপনার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে অত টাকা কোথা থেকে পায়? এইসব কথা কেন বলছেন? সহনশীলতা আশা করি। কেন বলছেন? এইটুকু সহনশীলতা এখন করোনা পরিস্থিতিতে মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। আজকে সারা দিন ধরে মিডিয়ার হাইলাইট কি? 1 লক্ষ ভ্যাকসিনেশন হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে হয়েছে মাত্র 4400। ভ্যাকসিন তো দিচ্ছেনই না আপনি, স্থায়ী নিয়ে আলোচনা কোথায়? সুতরাং আপনারা রাজনীতির কথা বলবেন না। আজকে প্রশাসন বুঝিয়ে দিয়েছে, গতকাল আমাদের বিধায়কদের আপনারা দৃষ্টি কেন্দ্রীয় সরকার তার ব্যর্থতা ঢাকার জন্য আজকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এটা করছে না, এখানকার সরকার শুধুমাত্র রাজনীতি করছে, তাতে মানুষ মরে যাক তাতেও কোনো অসুবিধা নেই, কারণ এদের আপনারা উত্তরপ্রদেশ বিহারে বিজেপি সরকার লাশ ভাসিয়ে দিচ্ছে, মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দিচ্ছে। পশ্চিমবাংলায় আসুন, আমরা পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করছি। এটা কি সময়? ইমন কল্যাণ বাবুর কাছে আসবো, কারণ এই সময় যেখানে প্রতিবাদ সংগঠিত হলো, এই সময়কে সমীচীন হিসেবে দেখছেন না কংগ্রেসের সাংসদ। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে কি হতে পারে যদি আইনের পথে কেউ দ্বারস্থ হতে চায় এই সংক্রান্ত বিষয় নিয়ে, তাহলেই বা কি হতে পারে, কোন কোন জায়গা বা অপশন থাকছে? একটা বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। সাংবাদিকতা জগতে ইন্দ্রপতন, জীবনাবসান জি 24 ঘন্টার এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের। বয়স হয়েছিল 56 বছর। কোভিড আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। নিমতলায় কোভিড বিধি মেনে ভোর রাতে অন্ত্যেষ্টি। অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া সাংবাদিক এবং বাংলা টেলিভিশনের অন্যতম সেরা সঞ্চালক। ফেসবুক পোস্টে লিখলেন মুখ্যমন্ত্রী, সাংবাদিকতা জগতে বড় শূন্যতা তৈরি হলো। টুইটে শোকবার্তা রাজ্যপালের। ফিরে এলাম বিরতির পর, এবং এই মুহূর্তে আমি ইমন কল্যাণ বাবুর কাছে যাব। ইমন কল্যাণ বাবু, বারবার এই প্রতিবাদে যে জমায়েত হয়েছে, যেটা কোভিড বিধিকে ভঙ্গ করছে, সেই অংশটা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এই জায়গাটা একটু আসবো। প্রথমে আপনার কাছে একটু জানতে চাইবো যে আইনি এখনো পর্যন্ত সংস্থানগুলো রয়েছে এই বিধি ভঙ্গের ক্ষেত্রে, কোনো সাধারণ মানুষ যদি বলেন যে হ্যাঁ এই জায়গায় আমার কিছু আইনের দ্বারস্থ হওয়া উচিত, সেই জায়গায় কি কি থাকছে অপশন? দেখুন, কোভিড বিধি ভঙ্গ তো হয়েছে, এবং সেটা হয়েছে আমার মনে হয় দুটো জিনিস। যে কেউ দ্বারস্থ হতেই পারেন যে এটা মহামারী, আইন অমান্য করা হচ্ছে, কেননা রাজ্য সরকারকে যে দায়িত্ব দেওয়া হয়েছে যে লকডাউন করা, আমার মনে হয় যে এই লকডাউনটার যৌক্তিকতা বা প্ল্যানিংটার যথেষ্ট গলদ আছে। কিন্তু তৎসত্ত্বেও আজকে যেভাবে ঘটনাগুলো ঘটেছে এর একটা প্রেক্ষাপটও আছে। আমার মনে হয় রাজনৈতিক প্রেক্ষাপটটা এইটাই যে কেন্দ্র সরকার কোনো না কোনোভাবে রাজ্য সরকারের ওপর একটা নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে, এবং সেই প্রভোকেশনে পা দিয়ে দিয়েছে কিন্তু সরকার। ইতিমধ্যে সরকার যে ধরনের কাজগুলো হয়েছে, আজকে যেভাবে প্রতিবাদ হয়েছে, কোনো গ্রেপ্তার নেই, পুলিশ কমিশনের কোনো অ্যাকশন নেই, এই ঘটনাগুলো কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। এই জায়গাটাই একটু আসবো যে প্রভোকেশনের কথা আসছে, সরকার বা রাজনৈতিক প্রতিহিংসার অংশ উঠে আসছে, এবং কি কি সংস্থান রয়েছে যে একটা এই বিধি ভঙ্গ হলো, প্রতিবাদ হলো, এবং এই সময়ে গ্রেফতারি নিয়ে সমীচীন কিনা সেই প্রশ্ন কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে।
এটা কি কতটা ক্ষতিকর, সব দিক থেকে কতটা ক্ষতিকর? এবং মানে আমি একদম এই জায়গাতেই আপনাকে একটা জিনিস বলতে চাই। গ্রেপ্তারির প্রয়োজনটা হচ্ছে যে ইনভেস্টিগেশনের একটা পার্ট হচ্ছে গ্রেপ্তারি বা অ্যারেস্ট ওয়ান অফ দ্য পার্ট অফ ইনভেস্টিগেশন। তো ইনভেস্টিগেশনে আমরা বরাবর দেখে এসেছি গ্রেপ্তারের জন্য সবসময় দুটো ব্যাখ্যা দেওয়া হয় প্রসিকিউশনের তরফ থেকে। এক হচ্ছে যে তদন্তে কোনো রকমভাবে হস্তক্ষেপ করা বা নিয়ন্ত্রণ করার চেষ্টা, যেটাকে প্রিভেন্ট করার জন্য গ্রেপ্তার করা, এবং আরেকটা হচ্ছে যে যদি খুব ইনফ্লুয়েন্সিয়াল পার্সনস হয় বা যে চান্স অফ অ্যাবসকন্ডিং থাকে, যে ইনি পালিয়ে যেতে পারেন, আইনের হাত থেকে বেরিয়ে যেতে পারেন, তবে তাকে গ্রেপ্তার করে হেফাজতে রাখা, এবং কাস্টোডিয়াল ইন্টারোগেশন। এই তিনটে বিষয়ের উপর বিশেষ করে স্ট্রেস ডাউন করা হয় গ্রেপ্তারির জন্য। তো আজকে যখন আমরা দেখতে পাচ্ছি চার্জশিট সাবমিট, এবার আমি এই ঘটনার সংক্রান্ত বিষয়ে আপনাকে তিনটে পয়েন্টের এগেনস্টে একটা কথা বলি। যখন দেখা যাচ্ছে যে চার্জশিট সাবমিটেড, চার্জশিট মানে হচ্ছে যে ইনভেস্টিগেশন কার্যত সম্পূর্ণ, অর্থাৎ সেখানে সে ইনফ্লুয়েন্স করে ইনভেস্টিগেশনকে কোনোভাবে সম্ভব নয়। এনারা প্রত্যেকে অত্যন্ত বিখ্যাত মানুষ এবং প্রত্যেকের চান্স অফ অ্যাবসকন্ডিং নেই কিন্তু আত্রেই। এনারা প্রত্যেকেই কিন্তু পদাধিকারী এবং এনাদের কোনো চান্স অফ অ্যাবসকন্ডিং, আবার বলছি চান্স অফ অ্যাবসকন্ডিং নেই। সিবিআই অবশ্যই সেটা মাথায় নিয়েই তদন্ত করছেন। 3 নম্বর হচ্ছে যে এই যে ভদ্রলোকরা আজকে গ্রেপ্তার করা হলো, তার ভিত্তিটা কোথায়? ভিত্তিটা হচ্ছে যে চার্জশিট যেদিন জমা দেওয়া হচ্ছে সেই দিনই ওনাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং নিজেদের হেফাজতে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের প্রয়োজন নেই, কার্যত সিবিআই বুঝিয়ে দিয়েছে। কারণ সিবিআই কখনোই নিজেদের হেফাজতে এনাদেরকে চায়নি, জুডিশিয়াল কাস্টাডিতে পাঠাতে বলেছে এনাদেরকে, অর্থাৎ এনাদেরকে ইন্টারোগেট করার, কাস্টোডিয়াল ইন্টারোগেশনের কোনো প্রয়োজন নেই। আপনি একটা জিনিস মনে রাখবেন, সবসময় আমরা দেখি এই ধরনের মামলাতে খালি সিআরপিসি আইপিসি এভিডেন্সের উপরে মামলা হয় না, ভারতবর্ষের সংবিধানকে মাথায় রেখে মামলা করতে হয়। সেক্ষেত্রে আইন কিন্তু একটা সেট অফ রুলস, যেখানে আমি নজরুল ইসলাম সাহেবের কাছে আসবো। নজরুল বাবু, এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিন, কারণ এখানে অনির্বাণ দা যেটা বলছেন যে চান্স অফ অ্যাবসকন্ডিং খুবই কম। প্রথম কথা এই তার যুক্তিগুলো, তার সঙ্গে সুপ্রিম কোর্টও বলেছে যে কোনো প্রয়োজন না হলে গ্রেফতারির কোনো প্রয়োজনীয়তা নেই। এই অংশ সুপ্রিম কোর্টের, এটা একটা কথা বলাও রয়েছে এই কোভিড পরিস্থিতিতে। সেখানে এই লজিক কতটা এক্ষেত্রে খাটে, এই যুক্তিগুলো কতটা খাটে? দেখুন, আমি পুলিশ অফিসার হিসেবে যতটুকু আইন বুঝি, তার বাইরে থাকলে আমি সেখানে বিতর্ক করতে যাব না। যে তদন্তের উদ্দেশ্য হচ্ছে যে যারা অভিযুক্ত, মানে কোর্টে যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত না হচ্ছেন তাদেরকে দোষী বলা যায় না, অপরাধীও বলা যায় না। যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ জোগাড় করে তাদের বিচারের জন্য কোর্টে পাঠানো। এখানে আমি যে বললাম যে ধারাগুলো আছে সেটা নন ভলেবল অফেন্স। পুলিশ কাউকে গ্রেপ্তার করে বেল দিয়ে কোর্টকে বলতে পারে যে উনি জামিনে আছে, কিন্তু যেহেতু নন ভলেবল অফেন্স, অতএব তাদেরকে গ্রেপ্তার করে কোর্টের কাছে হাজির করানো, যে তাদের বিরুদ্ধে এই হচ্ছে অপরাধের প্রমাণ, তাদেরকে আমি হাজির করেছি, কোর্ট এখন তাদেরকে জামিন দিতেই পারেন, আবার কাস্টডিতে রেখে বিচার শুরু করতে পারেন। অতএব পুলিশ অফিসার হিসেবে সিবিআই যেটা করেছেন সেটা আমার মনে হচ্ছে না যে অন্যায়। হ্যাঁ অনির্বাণ দা বলুন প্লিজ। না, আমি বলবো না, আমি বন্ধ করব। অনির্বাণ দা কিছু বলছেন? আমি কখনোই নজরুল বাবুর সাথে আমি এখানে একমত নই। হ্যাঁ, নজরুল বাবুর সাথে একমত নই। নজরুল বাবুর সাথে আমি একমত নই এই কারণেই, কারণ কোথাও বলা নেই যে ওনাকে গ্রেপ্তার করেই আদালতের সামনে নিয়ে যেতে হবে। গ্রেপ্তারি হচ্ছে শেষ পর্যায়ে। একটা মানুষ যদি আদালতে সচরাচর নিজে না যেতে চান তবেই গ্রেপ্তারির প্রসঙ্গ আসে। যখন চার্জশিট হয়ে গেছে তখন এরকম এরকম বহু মামলা রয়েছে যেখানে সিবিআই চার্জশিট করার পরে সমন পাঠিয়েছে এবং তাদেরকে আদালতে হাজির হতে বলেছে, নির্দেশ দিয়েছে, সেখানে আদালত তারপরে ঠিক করেছে তাদেরকে জামিন দেওয়া হবে কি দেওয়া হবে না। তো গ্রেপ্তারি একমাত্র উপায় নয়। আর যেখানে এরকম একটা পরিস্থিতি চলছে, এখানে 7ই মে 2021-এ 3 জাজেস বেঞ্চ অফ সুপ্রিম কোর্ট বলছে যে গ্রেপ্তারি এই মুহূর্তে যতটা এড়ানো সম্ভব এড়ানো হোক, তাহলে অবশ্যই সিবিআই এই ক্ষেত্রে গ্রেপ্তারিটা সঠিক হয়নি বলে আমি মনে করছি আইনের ছাত্র হিসেবে। কারণ সুপ্রিম কোর্টের রায়
মাননীয় 3 বিচারপতির রায় একটা কনস্টিটিউশনাল বেঞ্চ বলা হয় তাকে, এবং কনস্টিটিউশনাল বেঞ্চের রায়কে সবাইকে মান্যতা দিতে হবে আন্ডার আর্টিকেল 141 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এখানে ইমন কল্যাণ বাবুর কাছে আসবো। ইমন কল্যাণ বাবু বারবার আমি এখানে একটা কথা যোগ করব। নজরুল বাবু বলুন। কখনোই একটা যতক্ষণ পর্যন্ত আইনের কোনো ধারাকে সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা না করছে, সেই রায়ে এটা বাতিল ঘোষণা করেছে বলে আমার জানা নেই, ততক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্ট ওই আইনের ধারাকে মেনে চলতে বাধ্য। তা আমি অনুরোধ করব 41-এর 1, 2 এই যে ধারাগুলো আছে সিআরপিসির, সেখানে যদি যে অপরাধে অভিযুক্ত সেই অপরাধের সাজা যদি 7 বছরের কম হয়, তাহলে আইনের ছাত্র যা বলছেন আমার কিছু বক্তব্য নেই, কিন্তু আমি জাজমেন্ট পড়িনি কি পড়েছি এটা আপনার জানার কথা নয়। যদি আমি ভুল বলি দয়া করে সেটা বলুন। আপনি আইনজীবী হলেই যে জাজমেন্ট পড়বেন আর আমি না হলে পড়বো না এরকম কথা নেই। আমি এই কথাটা সুপ্রিম কোর্টের একজন জজ সাহেবকে বলেছিলাম। আমি একটু ইমন কল্যাণ লাহিড়ীর কাছে আসবো। ইমন কল্যাণ বাবু, রাজনৈতিক বা এই আইনি তরজা এটা তো চলতে থাকবে, চলবেও। আমরা আরো এই অংশগুলো আপডেট দিতে থাকবো, কারণ কি বলে আদালত সেদিকে নজর থাকছে। আপনার কাছে বারবার আসছে এই জায়গাটায় যে রাজনৈতিক প্রতিহিংসার যে শব্দটা বারবার তৃণমূলের তরফ থেকে ব্যবহার করা হচ্ছে, এটাকে এই সময়কালকে নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। এটাই বারবার কেন এই অভিযোগটা বারবার করা হচ্ছে? একদম যে সময়কাল তো প্রথম সময়কাল, এখন কেন, ওয়াই দিস টাইম, এবং 5 বছর, গত 500 বছর সময় ছিল যখন গ্রেপ্তার করা যেত। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সবাইকে কেন গ্রেপ্তার করা হলো না? বেছে বেছে সেই 4 জনকে গ্রেপ্তার করা হলো যারা সরকার গড়েছেন, যারা প্রতিনিধিত্ব করছেন এই মুহূর্তে, যাদের রায়, জনগণের রায় যারা জিতেছেন প্রথম। দ্বিতীয় হচ্ছে এই সময় কেন, যখন অনেক বিভিন্ন কোর্টে নো অ্যাডভার্স অর্ডার দেওয়া আছে, লিমিটেড ওয়ার্ক করা আছে, তাহলে এই সময় যখন প্রতিদিন 100 জনের ওপর মানুষ মারা যাচ্ছে, হাসপাতালগুলোতে অক্সিজেন নেই, এবং যেখানে ভ্যাকসিনেশন প্রসেস তারা কমপ্লিট করতে পারছে না একটা সরকার, তারা কেন এই সময় এমন একটা ঘটনাকে এতটা জোর দিচ্ছেন যেখানে মানুষের সাধারণ জীবনে কোনো প্রভাব এই মুহূর্তে ফেলতে পারছেন না? এই যে ঘটনা বলি, তাতে আগামী দিনে কিছু দেখতে পাচ্ছেন? আগামী কিছু ইঙ্গিত রয়েছে? ইমন কল্যাণ বাবু, যে ঘটনা এখন ঘটছে তার কোনো আগামীতে কোনো নিশ্চয়ই হয়েছে, কারণ নিশ্চয়ই। এবং এখন যে ঘটনাটা ঘটছে এটা আস্তে আস্তে রাষ্ট্রপতি শাসনের দিকে নিয়ে যাবার একটা প্রক্রিয়া, এবং আমরা এটা বুঝতে পারছি না। আমি সরকারের কাছে অনুরোধ করব, যেভাবে আক্রমণ করা হচ্ছে রাজভবন, যেভাবে আক্রমণ করা হচ্ছে নিজাম প্যালেস, এগুলো বন্ধ করা হোক। নইলে কিন্তু ল অ্যান্ড অর্ডারটা, যেটার ওপরে প্রেক্ষিতে আমরা আজকে কথা বলছি যে এই সময়টা যেমন গ্রেপ্তারের সময় নয়, আগামী অনেকগুলো দিন আছে, বিগত অনেকগুলো দিন ছিল যখন গ্রেপ্তার করা যেত। একই সঙ্গে আমি এটা বলবো যে এত ম্যান্ডেটে যখন সরকার ক্ষমতায় এসছেন, সরকার যেন অনুরোধ করে তার যে যারা তাদের সমর্থক বা দলীয় কর্মী তৃণমূল কংগ্রেস, তারা যেন সংযত হন এই সময়, নইলে কিন্তু পশ্চিমবঙ্গের যেটা বুঝতে পারছি না। শুনুন, আমাদের দল থেকে অবশ্যই করে এই কোভিড পরিস্থিতিতে কোভিড যে নিয়মকানুন আছে, বিধি আছে, সেগুলোকে মানতে বলা হয়েছে, এবং যে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল সকাল থেকে, সেটা নিয়ন্ত্রণ করার জন্য দল নির্দেশ দেওয়া হয়েছে, এবং এটা নিয়ন্ত্রিত হয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ঘটনাটা হলো এটা যে আমি আবারও এই কথা বলতে চাই যে দীর্ঘ 3 বছর ধরে সিবিআই তদন্ত করলো, তখন এদের হেফাজতে নেওয়ার প্রয়োজন হলো না। চার্জশিট জমা করলো, এবার কোর্ট সেই সেগুলোকে বিচার বিশ্লেষণ করে রায় দেবে। তাতে এরা জেলের ভেতরে থাকবে না বাইরে যাবে, এটা সবটাই কোর্টের উপর নির্ভর করছে। কিন্তু এখন এই পরিস্থিতি, এই প্যান্ডামিক সিচুয়েশানে এটার এই গ্রেপ্তারির কী প্রয়োজন ছিল, যখন আমরা অক্সিজেন জোগাড় করছি, আমরা ভ্যাকসিন জোগাড় করে ব্যস্ত, মানুষকে বাঁচানোর জন্য এই জনপ্রতিনিধিরা কাজ করে চলেছেন, এটা কিসের প্রয়োজন? শ্রমিক বাবু, আপনার কাছে এই প্রশ্নটা আমি রাখছি। তার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি শাসনে নিয়ে যাওয়ার ইঙ্গিতের কথা ইমন কল্যাণ বাবু বলছেন।
না, ওটা ইমন কল্যাণ বাবুর মস্তিষ্ক প্রসূত, সুতরাং উনি ওটা নিয়ে বলবেন, আমি কিছু বলবো না। তবে একটা জিনিস বলি, এই যে স্নেহাশিসদা বলছিলেন ওনারা ভীষণ ভ্যাকসিনেশনের দিকে নজর দিচ্ছেন, আমি একটু আগে একটা তথ্য দিলাম, কালকে আমাদের রাজ্যে মাত্র 4400 জনকে দেওয়া হয়েছে, যেখানে দিল্লিতে 1 লক্ষ। ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে এত সরব হচ্ছেন সবাই। আমি খুব খুশি হতাম যদি 2রা মের পরে আমাদের যে প্রায় লক্ষাধিক কর্মী, মহিলা কর্মীরা নির্যাতিত হয়েছে, তারা ধর্ষিত হয়েছে, আমাদের কর্মীদেরকে ঘর ছাড়া করা হয়েছে, প্রচুর খুন হয়েছে, 24 ঘন্টার মধ্যে 17 জন খুন হয়েছে, ওগুলোকে বলে রাজনৈতিক প্রতিহিংসা। অ্যাকচুয়ালি তৃণমূল দলের প্রবলেমটা এই হচ্ছে, যখনই এদের নেতা কর্মীরা কোনো রকম দুর্নীতি করে বা কোনো রকম ভ্রষ্টাচার করে এবং এই নিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন এনারা বলেন আইনের পথে চলবে, আর যখনই আইনি পদক্ষেপ নেওয়া হয় তখনই বলে কেন্দ্র আমাদের সাথে এটা একটা সময় কালটা নিয়ে করছে। বারবার প্রশ্ন করা হচ্ছে যে একটা সময় এখন গোটা দেশ জুড়ে চলছে, এই সময় কি সমীচীন এই গ্রেফতারিটা খুব প্রয়োজন ছিল, নাকি মানুষের জন্য বেড, অক্সিজেনের সংস্থান করা, টিকার সংস্থান করা, যাতে সব মানুষ টিকা পেতে পারেন, সেই দিকটাই বেশি? সেই টিকাটা পাওয়া যায়নি তো আমাদের রাজ্য সরকারের গাফিলতির জন্য। কারণ আমাদের 24শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি সবাইকে ফ্রিতে টিকা দেব। এবার যখন কেন্দ্রীয় সরকার বলল 26শে এপ্রিল 24টা রাজ্য বলেছিল যে আমরা টিকা দেব, কিন্তু যখন নাকি কেন্দ্রীয় সরকার রাজি হলো তখন আবার এরাই কেন্দ্রীয় সরকার সাপ্লাই দিচ্ছে না, এটা কেন্দ্রীয় সরকার ছাড়া হয় না। এগুলো কেন ভুল ব্যাখ্যা করছেন? আমরা ফেব্রুয়ারিতে চেয়েছিলাম, কেন্দ্রীয় সরকার সেই অনুমতিটা দেয়নি, এখনো সাপ্লাই দিতে পারছে না। রাজ্য এই তো গ্লোবাল টেন্ডার, এই তো 5 তারিখের পর এগুলো ওপেন হলো, এখন তো আমরা গ্লোবাল টেন্ডার করেছি, তার আগে তো নষ্ট করে দিলেন আপনারা সময়গুলো। অন্যান্য রাজ্য আগে করেছে, আপনারা কেন করেন? সময়গুলো তো নষ্ট করে, কোথায় টেন্ডার, কোথায় আমরা ফিরবো আলোচনায়, গ্রেফতারি হয়েছে, ভার্চুয়াল শুনানি হয়েছে এবং কি বলে আদালত সেদিকে নজর থাকছে। তার মধ্যে এই সময়কালে গ্রেফতারি কতটা সমীচীন প্রশ্ন উঠছে, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলা হচ্ছে, এই সব নিয়ে আলোচনা চলবে। আমাদের একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমি সকলের কাছেই খুব সংক্ষেপে জবাব নেওয়ার চেষ্টা করব। প্রথমে নজরুল ইসলাম, প্রাক্তন পুলিশ কর্তা, তার কাছে যাব। নজরুল বাবু, পুরো প্রক্রিয়ার মধ্যে তদন্তকারীদের ভূমিকা, সেই অংশটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, একটা কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে এবং আগেও উঠেছে। এই জায়গায় কেন একটা কেন্দ্রীয় সংস্থাকে বারবার এই প্রশ্নের মুখে পড়তে হয়? দেখুন, এটা শুধু কেন্দ্রীয় সংস্থা নয়, আমি আমার পুলিশ জীবনের সারা জীবন এইটার জন্য লড়াই করে এসেছি যে পুলিশকে আইন অনুসারে কাজ করতে দেওয়া উচিত। কিন্তু দুঃখের বিষয়, আমাদের পুলিশের অফিসারদের ভালো জায়গায় পোস্টিং হবে না তাদেরকে গ্যারেজ পোস্টিংয়ে রাখা হবে, সেটা রাজ্য সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, এটা ঠিক করেন রাজনৈতিক দলের নেতারা। এখন রাজনৈতিক দলের নেতারা সেই রকম অফিসারদের সাধারণত উপরের পদে বসান যারা সে রাজনৈতিক নেতাদের আদেশ পালন করে চলবেন। যদি তারা অন্যায় আদেশ দেন যে কেউ অন্যায় করেনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সেটাও করবেন। আবার যদি এমন আদেশ দেন যে কেউ অন্যায় করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না, সেটাই করবে। এর ফলে পুলিশের দুর্নাম হচ্ছে এবং অন্য সকলে অভিযোগ করার সুযোগ পাচ্ছে। এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই যে আমাদের দেশের পুলিশদের একটা বড় অংশ আইন অনুসারে কাজ না করে রাজনৈতিক নেতাদের অঙ্গুলি হিলনে কাজ করে। আমি অনির্বাণদার কাছে আসবো। অনির্বাণদা, তদন্তকারীদের তদন্ত এবং চার্জশিট, এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। যা যা কিছু তারা করেছে সবকিছু চার্জশিটে তারা লিখে দেয়, কাদের দিকে তাদের অভিযোগ, কাদেরকে তারা সন্দেহ করছেন, ইত্যাদি ইত্যাদি, সেটাই প্রমাণ করতে হয় আদালতে দাঁড়িয়ে। আইনজীবী হিসেবে আপনার আজকের যা যা হলো ঘটনাক্রম, তাতে কি মনে হচ্ছে? চার্জশিট পেশের পরে গ্রেফতারি এবং এখন অপেক্ষা করা হচ্ছে তাদেরকে হেফাজতে নেওয়া হবে কি হবে না। দেখুন, আমি প্রাথমিকভাবে বলি যে সিবিআই কিন্তু রিপ্রেজেন্ট করছে আপামর জনসাধারণকে, কারণ আমরা জানি যে কোনো ক্রিমিনাল মামলায় স্টেট ভার্সেস হয়, সিবিআইও স্টেটেরই একটি পার্ট। তো আজকে আপামর জনসাধারণের হয়ে আজকে যদি কিছুক্ষণের জন্য আমরা নিজেদেরকে প্রশ্ন করি, যিনি অভিযোগকারী মানে যিনি চেয়েছিলেন সিবিআই তদন্ত করুক, তিনি আজকে খুশি তো? তিনিও কিন্তু এতদিন পরে 2017 সাল থেকে আজ অবধি অপেক্ষা করে আসছেন যে তা কবে সিবিআই সঠিক তদন্ত করবেন এবং সঠিক পর্যায়ে পৌঁছবেন যাতে ট্রায়াল শুরু হয়। তো সেই 17 সাল থেকে আজকে 2021 সালে প্রাথমিকভাবে চার্জশিট পড়েছে এবং ওনাদের প্রেস কনফারেন্স শুনলাম যে ওনারা আরও ফার্দার ইনভেস্টিগেশন করতে চান, অর্থাৎ এই তদন্ত কিন্তু এখনও চলবে।
তাই আমার মনে হয় এই প্রশ্নের উত্তর এই আমার প্রশ্নের মধ্যেই রয়েছে যে সাধারণ মানুষের জন্য সিবিআই কতটা করছেন আমি জানি না। নজরুলবাবুর সাথে আমি একমত, কারুর অঙ্গুলি লেওনে কি করছেন সেটা ওনারাই বলতে পারবেন, ওনারা পুলিশ কর্তা ছিলেন, ওনারা জানেন। রাজনৈতিক প্রতিহিংসার কথা আপনারা শুরু থেকে বলে এসেছেন, আজও বলছেন। আমরা এখনো বলছি, কিন্তু মহামান্য আদালতের উপরে আমাদের ভরসা বিশ্বাস সবটাই আছে। সিবিআই যেভাবে এই চার্জশিট দেওয়ার আগে গ্রেপ্তার করলো এবং আদালত থেকে এনারা জামিন পেয়ে যাবেন, এটা আমাদের ভরসা এবং বিশ্বাস আছে। প্রমাণ হয়ে যাবে যে রাজ্যপাল ওই পদে বসে অনৈতিকভাবে সিবিআইকে কাজে লাগিয়েছে। আমি শ্রমিকদের কাছে জানবো। আমি নজরুল সাহেবের কথা ধরেই বলবো, যাদের টাকা নিতে দেখা গেছে তাদেরকে গ্রেপ্তার করেছে আজকে সিবিআই, যাতে এতে আইনি কোনো রকম ভাবে কিছু বেআইনি কিছু হয়ে থাকে সেটা আইনিভাবে হোক। আর আমাদের মুখ্যমন্ত্রী এবং সরকার যেন ওই 2010 সালে মোদিজির মতো রাজধর্ম পালন করে, এটাকে নিয়ে রাজনীতি না করে। ভোটের আগে হলে বলবে ভোটের আগে, ভোটের পরে হলে বলবে করোনা কবে ঠিক হবে জানি না, যখনই করা হোক খালি বলবে যে টাইমিং নিয়ে যে এটা কেন্দ্রীয় সরকার করাচ্ছে। এই রাজনীতিটা বাদ দিয়ে সরকার এক যাত্রার পৃথক ফলের অভিযোগও তো উঠছে। এক যাত্রার পৃথক ফল, আপনাকে যে যুক্তিটা দিয়েছি ওটাকে বারবার প্রচার করুন, দেখবেন আপনার দর্শকরাও মাথায় রাখতে পারবে, আপনিও পারবেন। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, মুকুল রায়রা ছিলেন সাংসদ, কোন সাংসদ ওই সময়কার যারা ছিলেন কাউকে গ্রেপ্তার করা হয়নি। এক যাত্রায় পৃথক ফল নয়, এইটা আপনারা আগে নিজেরা মানুন এবং করে আপনাদের দর্শকদের দেখান। বলেছেন যে রাষ্ট্রপতি শাসনের হ্যাঁ এমন করলেন বাবু না, রাষ্ট্রপতি শাসনের ধারণা আমার মস্তিষ্ক প্রসূত তা একদমই নয়। আমি মাননীয় রাজ্যপালের টুইটটি আজকে দেখতে বলবো এবং একই সঙ্গে 356 ধারা যদি জারি করতে হয় সেখানে রাজ্যপালের ভূমিকার সঙ্গে তার মিল আছে কিনা সেটাও দেখতে বলবো। আমি সবাইকে একটু থামাবো, তার মধ্যে একটু জানিয়ে রাখি এই মুহূর্তে যে আপডেট আসছে সেই আপডেট আপনাদের জানিয়ে রাখি। অন্তর্বর্তী জামিন 4 জনকেই দেওয়া হয়েছে। এই মুহূর্তের বড় খবর, অন্তর্বর্তী জামিন পেয়েছেন নারদ মামলায় গ্রেফতার হওয়া 4 জন, ফেরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং তার সঙ্গে রয়েছেন আরও মদন মিত্র এবং শোভন চ্যাটার্জি। এই যে 4 জনকেই অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত। নারদ মামলায় ধৃতদের অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত। সুব্রত মুখার্জি, ফেরহাদ হাকিম জামিন মঞ্জুর হয়েছে। সিবিআই হেফাজতের আবেদন খারিজ করলো আদালত। সিবিআই হেফাজতের আবেদন খারিজ করলো আদালত। অর্ণবাংশু নিয়োগে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণবাংশু, দেখো একদমই যে সিবিআই যে আবেদন করেছিল জেল হেফাজতে ডেকে ইনভেস্টিগেশন করতে চায়, সেই আবেদন সিভিল কোর্ট তারা কিন্তু খারিজ করলো। নগর দায়ের আদালত তারা খারিজ করে দিল এবং 4 জন অভিযুক্ত মদন মিত্র, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, এই 4 জনের কিন্তু জামিন মঞ্জুর করেছে এবং এই জামিন কিছুক্ষণ আগে মিনিট 2 হলো অর্ডার পাস হয়েছে, 4 জনকে জামিনে মুক্ত করেছেন। আর শর্ত সেরা তখন আরোপ করেনি। সূত্রে যে খবর পাচ্ছি আমরা, এই অর্ডার চ্যালেঞ্জ করে কিন্তু সিবিআই কালকেই কিন্তু হায়ার কোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্টে তাদের কিন্তু মুভ করবে। অর্থাৎ সর্বশেষ এটাই নির্দেশ যে 4 জনের জামিন মঞ্জুর করে দিয়েছে আদালত, নগরদার আদালত। সে 4 জন অভিযুক্তের হিয়ারিং ছিল আজকে, যেখানে সিবিআই প্রেয়ার করেছিল যে কাস্টোডিয়াল ট্রায়াল অর্থাৎ জেলে রেখে তারা কাস্টোডিয়াল হিয়ারিং করবে, সেই আবেদন কিন্তু খারিজ করে দিয়েছে। 3 ঘন্টা আগে প্রায় অফিসাররা আনাগোনা করছে, জজ সাহেবের ঘরে ঢুকছেন বেরোচ্ছেন, এইসব দেখে আমাদের উদ্বেগের কারণ আরও বেড়ে গেছিল। কিন্তু আলটিমেটলি আমরা যা দেখলাম জজ সাহেব বেলটা মঞ্জুর করেছে। আমরা এখনও পুরো অর্ডারটা পড়িনি, যতদূর সম্ভব 50,000 টাকা জামিনে বেলটা গ্রান্ট করে। কন্ডিশন কি দিল? কন্ডিশনগুলো আমাদের এখন অর্ডারটা দেখতে হবে। আরেকবার জানতে চাইবো আদালত কি রায় দিল? আদালত দিল আমাদের যাদের 4 জনকে ছিল, সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়, সকলেরই জামিন মঞ্জুর করেছিল কোর্ট। আমরা আইনজীবী হিসাবে বলতে পারি যেটা, সেটা হচ্ছে ইনভেস্টিগেশন কমপ্লিটেড। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার পরে তারা তো পুলিশ কাস্টডি চায়নি, তারা চাইছিল জুডিশিয়াল কাস্টডি। তো একজনকে জুডিশিয়াল কাস্টডিতে কখন নেয়, যখন দেখা যায় তার ইনভেস্টিগেশনের আর কোনো প্রয়োজন নেই। ফলে ইনভেস্টিগেশন যখন কমপ্লিট হয়ে গেছে তখন তাদেরকে আর কাস্টডিতে রাখার কোনো প্রয়োজন নেই মনে হয় বলেই তাদেরকে জামিন মঞ্জুর করেছে। হাইকোর্টে আমাদের তো যাওয়ার প্রশ্ন নেই, কিন্তু আমরা ওনারা গেলে যেতে পারি।
কোথাও গিয়ে আজকের আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে এখানে নারদা চার্চ থেকে অন্য দুজন যে রয়েছে শুভেন্দু অধিকারী এবং তাদের নাম আসেনি এই বিষয়ে না, আমরা যেটুকু জানতে পাচ্ছি যে যারা মন্ত্রী ছিলেন তাদের ক্ষেত্রে রাজ্যপালের এখতিয়ার আছে, ওনারা বলছেন। আমরা যদিও বিস্তৃতভাবে এগুলো বলেছি যে যে স্যাংশনটা নেওয়া হয়েছে সেটা একদমই ইললিগ্যাল। সুব্রত মুখার্জি প্রোটেম স্পিকার ছিলেন, তখন কি করে স্যাংশনটা দেয় যখন স্যাংশনটা নেওয়া হয়েছে? ফলে শুধুমাত্র তখন যখন মামলাটা করা হয়েছিল তখন যারা মন্ত্রী ছিল তাদেরকে আমার রাজ্যপাল এই স্যাংশনটা দিয়েছিলেন এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আপনারা শুনছিলেন সিবিআই আদালত সেই পার্টিকুলার পয়েন্টসগুলোকেই মাথায় রেখে আমার মনে হয় জামিন মঞ্জুর করেছেন যথাযথভাবে। আমরা যেটা বলছিলাম যে আদালতের উপর আমাদের সম্পূর্ণ ভরসা আছে, আস্থা আছে। আদালত আইনের পথে সবসময় চলে এবং আদালত বুঝিয়ে দিলেন যে এই অ্যারেস্ট বা এই কাস্টাডিতে রেখে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার যে প্রয়াস সিবিআইয়ের সেটা সম্পূর্ণ ভুল ছিল এবং সেটা এই মুহূর্তে কোনো প্রয়োজন ছিল না। তাতেই শিলমোহর দিলেন আজকের মহামান্য আদালত। তাই জন্য মহামান্য আদালতের এই রায় শিরোধার্য আমাদের। এবং পরবর্তীকালে ওনারা যদি সিবিআইয়ের তরফ থেকে ওনারা সিবিআই তরফ থেকে ওনারা যেমন বলছিলেন যে ওনারা অনারেবল হাইকোর্টে যেতেই পারেন এই জামিনের আবেদন খারিজ করার প্রক্রিয়ায়, কিন্তু আমার মনে হয় সেখানে ওরা পরাস্ত হবেন এই গ্রাউন্ডেই যে তদন্ত শেষ এই মুহূর্তে এনাদেরকে আর কখনো কোনোভাবেই কাস্টাডিতে রেখে কোন রকম সুবিধা হবে না সিবিআই এর বা তথা মানব জীবন। স্নেহাশিসদের প্রতিক্রিয়া একটু জানতে চাইবো। হ্যাঁ, এই মহামান্য আদালতের এই জামিন মঞ্জুর করার মধ্যে দিয়ে কিন্তু প্রমাণ হলো যে রাজভবনে বসে রাজ্যপাল সম্পূর্ণভাবে অনৈতিকভাবে সিবিআইকে ব্যবহার করছে। যদি লজ্জা শরম থাকে ওনার পদত্যাগ করা উচিত। শ্রমিকদা, আমি ঠিক এই কথাটাই বলছিলাম, আইনি প্রক্রিয়া আইনিভাবেই সম্পন্ন হওয়া উচিত এবং সেটাই হয়েছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় আজকে সারা রাজ্য জুড়ে যে কাণ্ডটা হলো তাতে প্রমাণ হলো প্রশাসন পুরোপুরি পক্ষপাতদুষ্ট এবং পুরোপুরি ব্যর্থ। এই যে সমস্ত ব্যাপার নিয়ে রাজনীতি করাটা আমাদের রাজ্য সরকার বন্ধ করুক সাধারণ মানুষের স্বার্থে। আজকে যে কাণ্ডটা হলো তাতে কিন্তু এবারে সংক্রমণ যে বাড়বে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সেক্ষেত্রেও কিন্তু দেখবেন এরা আবার সেই একটা কোনো না কোনোভাবে কেন্দ্র সরকারকে দায়ী করার একটা রাজনীতি করবে। এই রাজনীতি সমস্ত ব্যাপারে করাটা রাজ্য সরকারের বন্ধ করা উচিত, তাদের রাজধর্ম পালন করা উচিত। নজরুলবাবু, যা আইনজীবীরা যেটা বললেন আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাইবো। আমি তো আগেই বলেছিলাম যে সিবিআই পুলিশ ইনভেস্টিগেটিং এজেন্সি হিসেবে আসামিদের বিরুদ্ধে ওনারা কি কি প্রমাণ পেয়েছেন আমি জানি না, কিন্তু সেগুলো চার্জশিট আকারে দাখিল করেছেন, আসামিদেরও কোর্টে হাজির করেছেন। এখন কোর্ট আমি তো আগেই বলেছি যে কোর্ট মনে করতে পারেন যে তাদেরকে জামিনে ছেড়ে তারপরে বিচার করা যেতে পারে। কোর্ট মনে করতেই পারত যে তাদেরকে কাস্টাডিতে রেখেই বিচার শুরু হবে। তো কোর্ট একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা তো স্বাভাবিক। এ ব্যাপারে আমার অন্যরকম কোনো মন্তব্য নেই। ইমন কল্যাণ লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে। আজকে যেটা হলো আপাতত এখন হাইকোর্টে অ্যাপিল করতে পারে সিবিআই এই বিষয় নিয়ে, আপনার কি মনে হলো? সিবিআই কি করবে সেটা সিবিআই এর ব্যাপার। তবে আমি মনে করি যে এই সময় এই ধরনের ঘটনাটা বাঞ্ছনীয় ছিল না। মাননীয় আদালত যেটা করেছেন, যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা নিশ্চয়ই স্বাগত এবং আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত যেটা মাননীয় আদালতের পক্ষ থেকে আমরা পেয়েছি। আর এই সঙ্গে সঙ্গেই যে অংশটা উঠে আসছে আজকের এই যে রায়টা দেওয়া হলো, আজকে যে নির্দেশটা এলো সেই নির্দেশটা কিভাবে কাজে লাগাতে পারে দুপক্ষই, এই অংশটাই আমি আবার আসবো অনির্বাণদার কাছেই আসবো। অনির্বাণদা, যেহেতু আইনি মারপ্যাচের অংশ তো অবশ্যই থাকে এবং বারবার বিভিন্ন কৌশল যে রয়েছে সেই কৌশলকে ব্যবহার করার প্রক্রিয়াও থাকে, এই অংশটা আজকে যে স্পেসটা পাওয়া গেল, আপাতত যে হাতে যে স্পেসটা পাওয়া গেল, উভয় পক্ষ এটাকে কিভাবে ব্যবহার করতে পারে? দেখুন, জামিন আমি সবসময় বলি জামিন হচ্ছে একটা টেম্পোরারি রিলিফ। আদালতে ওনাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস যে ওনার আইনজীবীরা
নিশ্চয়ই এখন কোমর বাঁধছেন ওই চার্জশিটের মধ্যে থেকে ডিফেন্স পয়েন্ট বার করার, অর্থাৎ ওনারা যে দোষী নয় আদালতে তো বিচার প্রক্রিয়া শুরু হবে, সেই বিচার প্রক্রিয়ার প্রস্তুতি ওনারা নিশ্চয়ই নিচ্ছেন এবং ওনার যে নির্দোষ সেটা পরবর্তীকালে আদালতে প্রমাণ করার জন্য যা যা নথি দরকার, যা যা নথি সংগ্রহ করেছেন সিবিআই, সেগুলো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা বা পুঙ্খানুপুঙ্খ সংগ্রহ সেইগুলো প্রাথমিকভাবে প্রয়োজন। এবং সেখান থেকে এই আইনি যুদ্ধ শুরু হওয়ার, সবে কিন্তু আইনি যুদ্ধ শুরু হলো, এটারও চার্জশিট হওয়ার পর থেকেই কিন্তু ট্রায়ালের সূত্রপাত বলে বলা হয়। এবার এর পরবর্তীকালে ট্রায়াল শুরু হবে, বিচার প্রক্রিয়া শুরু হবে, সেখানে সাক্ষীরা আসবেন, সাক্ষীরা সাক্ষ্য দান করবেন। এই প্রক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এবং এইটাই একটা সাই অফ রিলিফ যে ওনারা এই চারজনই কিন্তু জামিনে মুক্ত থাকবেন এবং এই বিচার প্রক্রিয়ায় জামিনে থাকার থেকেই অংশগ্রহণ করতে পারবেন। তো এটা একটা লম্বা প্রক্রিয়া, তো সেই প্রক্রিয়াতে সবাই প্রস্তুত হবেন। সিবিআইয়ের তরফ থেকে এই মুহূর্তে যে আদালতের মহামান্য আদালতের যে রায় সেটাকে চ্যালেঞ্জ করার অবশ্যই ওদের আইনি অধিকার আছে, ওনারা সেটা চ্যালেঞ্জ করে বেল ক্যান্সেলেশনে ওপরের দিকে হায়ার কোর্টে যেতে পারেন। কিন্তু আমার মনে হয় আদালত যে যুক্তি, যেটা অন্যবাংশের মুখ থেকে শুনলাম, যেটুকু আমরা বা ওখানকার আইনজীবী যিনি বলছিলেন, তাতে আমরা আমি যেটুকু বুঝলাম, তাতে আদালত এই যুক্তি গ্রহণ করেছেন যে যেহেতু ইনভেস্টিগেশন কমপ্লিটেড, এই মুহূর্তে সিবিআইয়ের তরফ থেকেও সিবিআইয়ের হেফাজতে নিয়ে ওনাদেরকে জিজ্ঞাসাবাদের কোনো প্রেয়ার ছিল না, অর্থাৎ ওনাদেরকে তদন্তের দরকার নেই বলেই সিবিআই মনে করছে, তাই জন্য এনাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশনও দরকার নেই। এছাড়াও ওই খুব ভ্যালিড পয়েন্ট আছে, এনাদের চান্স অফ অ্যাবসকন্ডিং নেই, এনারা অত্যন্ত বিখ্যাত মানুষ সবাই এবং প্রত্যেকে পদাধিকার মানুষ, তাই জন্য এনাদেরকে জামিনে মুক্ত করলে বিচার প্রক্রিয়া কোনোভাবে হ্যাম্পার্ড হবে না, সেটাও আমার মনে হয় আদালত বুঝতে পেরেছেন। এবং এছাড়া এই যেহেতু ইনভেস্টিগেশন কমপ্লিটেড, এখন আর নতুন করে ইনফ্লুয়েন্স করা কোনো রকম এই সাক্ষ্য বা প্রমাণ নথি এখানে বারবার বলা যে চান্স অফ অ্যাবসকন্ডিং এর যে জায়গাটা সেটা নেই, জুডিশিয়াল কাস্টাডিতে চেয়েছে সিবিআই, নিজেদের হেফাজতেও চায়নি, তাহলে গ্রেফতারি কেন? যে প্রশ্নটা তো আমরা একটাই কথা বলেছি যে সম্পূর্ণ রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য, যেহেতু গত বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে গেছে, মানুষ প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ, তাই কেন্দ্রীয় সরকার এই বিজেপিকে এই সিবিআইকে যেভাবে ব্যবহার করে এবং সিবিআইয়ে তো ডিগনিটি নষ্ট হয় এই যেহেতু কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয় বলেই, তাই সিবিআইকে ব্যবহার করে এইভাবে কিছুটা অপদস্থ করার চেষ্টা করলো রাজ্যপাল। এবং এটার জন্য আমার একটাই প্রশ্ন যে এই যে মানুষগুলোকে গ্রেপ্তার করে কিছুটা সময় নষ্ট করা হলো, তাদের সম্মান নষ্ট করা হলো, এটা রাজ্যপাল ফিরিয়ে দেবেন কেমন করে? রাজ্যপালের কথা বারবার আসছে শ্রমিক বাবু। কেই ডিফেন্ড করা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে না। আমি খালি একটা কথাই আবার স্নেহাশিসদাকে বলি, এই বারবার রাজনৈতিক প্রতিহিংসা বলছেন এবং সেইটা আপনার দল যেভাবে করছে সেটা আপনারা খুব ভালো করে জানেন, সেটাকে বন্ধ করান। আজকেও কিছু জায়গায় মানে এরকম অশান্তি তৈরি করা হয়েছে, আমাদের কর্মীদের ওপর আক্রমণ হয়েছে। আর একটা জিনিসই বলছি যে এই বারবার রাজনৈতিক প্রতিহিংসা বলে সব ব্যাপারে রাজনীতি না দেখে আমি পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে একটা জিনিসই রিকোয়েস্ট করব, আজকে যেরকম সারাদিন আপনাদের কর্মীরা ঢিল পাটকেল বোতল ছুটতে ব্যস্ত ছিল, আবার এই রায়ের পরে এই মানে জামিন মঞ্জুর হওয়ার পরে যেন আবার আবির খেলা মিষ্টি খাওয়ার ছুতোয় আবার সেই সংক্রমণের ব্যাপারটা বাড়িয়ে প্রচুর জমায়েত না হয়। আজকে যেভাবে অতিমারি আইনকে ওরা বুড়ো আঙুল দেখিয়েছে এবং প্রশাসন পুরো পঙ্গু হয়েছিল, সেই জিনিসটা যেন না হয়, তাহলে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের প্রত্যেকের জীবনে আতঙ্ক আরো বেশি করে বাড়ছে। ইমন গোলেন বাবু, আপনার কাছে এই প্রসঙ্গটাই আসবো। বারবার রাজ্যপালের নাম উঠে এসেছে, অভিযোগ করা হয়েছে রাজ্যপাল কোনো রাজনৈতিক দলের মতো আচরণ করছেন এবং এই ভোট পরবর্তীকালেও তিনি বিভিন্ন জায়গা ঘুরেছেন। আমি তো একই তা নিয়েও প্রশ্ন তুলেছে শাসক দল। আর সেই প্রসঙ্গটাই বলছি যে আজকেও রাজ্যপালের টুইটার প্লিজ মাননীয় রাজ্যপালের একটি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, কেননা তিনি একটি দলীয় কার্যকলাপের পক্ষ কখনো নিতে পারেন না প্রথমত।
দ্বিতীয়ত হচ্ছে যে কথাটা বা যে ভাষাটা তিনি লিখছেন ল অ্যান্ড অর্ডার, সেটা আমি রাজ্য সরকারকে অনুরোধ করছি, বারবার করে অনুরোধ করছি যে কেন্দ্রীয় সরকার যে পদ্ধতিতে এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটাচ্ছেন সেই প্রভোকেশনে পা দেবেন না। কেননা এই ধরনের মারামারি, রাজভবনের ঢিলছোড়া, সেটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে সুখকর নয়। এই মুহূর্তে সাধারণ মানুষের দাবি ভ্যাকসিনেশন, চাকরি, টাকা, হাতে টাকা এবং বিশেষ করে হাসপাতালে বেড, অক্সিজেন, এগুলোর উপরে নজর রাখুন এবং নজর রাখাটা প্রয়োজন। দুয়ারে রেশনও যদি হয় সেটাও নজর রাখুন, কিন্তু কোনোভাবেই প্রভোকেশনে পা দেবেন না। এতে কিন্তু দেশবাসী এবং রাজ্যবাসী পক্ষে সেটা ক্ষতিকারক হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সকলকে এই বিশেষ অনুষ্ঠানে থাকার জন্য। এবং তার মধ্যেই যে রায় কিছুক্ষণ আগেই উঠে এসেছে, অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়েছে। আইনজীবী কি বলেছেন, যার জন্য অপেক্ষা করা হচ্ছিল, শুনুন। জয় সাহেব বেলটা মঞ্জুর করেছে, আমরা এখনো পুরো অর্ডারটা পড়িনি। যতদূর সম্ভব 50,000 টাকা জামিনে বেলটা গ্রান্ট করে। কন্ডিশন কি? সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় সকলেরই জামিন মঞ্জুর করেছেন কোর্ট। আমরা যেটুকু জানতে পাচ্ছি যে যারা মন্ত্রী ছিলেন তাদের ক্ষেত্রে রাজ্যপালের এখতিয়ার আছে, ওনারা বলছেন। আমরা যদিও বিস্তৃতভাবে এগুলো বলেছি যে স্যাংশনটা নেওয়া হয়েছে সেটা একদমই ইললিগ্যাল। সুব্রত মুখার্জি প্রোটেম স্পিকার ছিলেন, তখন কি করে স্যাংশনটা দেয় যখন স্যাংশনটা নেওয়া হয়েছে? ফলে শুধুমাত্র তখন যখন মামলাটা করা হয়েছিল তখন যারা মন্ত্রী ছিল তাদেরকে আমার রাজ্যপাল এই স্যাংশনটা দিয়েছিলেন এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে।